আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভালো আছি বিধায় চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি দুপুরের রান্না থেকে। আজ আমি আমার পরিবারের জন্য রান্না করব লেয়ার মুরগির গোশত। আর এই লেয়ার মুরগির গোশতটা কিন্তু খেতে একদম দেশি মুরগির মতো, আর আমার ভীষণ ভীষণ পছন্দের। ব্রয়লার মুরগির গোশত রান্না তো আমি আপনাদের সাথে অনেকই শেয়ার করেছি, আর আজকে লেয়ার মুরগির রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার মতো কে কে লেয়ার মুরগির গোশত প্লাস চামড়া খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো মন্দ খাবারের কথা শুনলেই মুখে আসলে পানি চলে আসে। যাই হোক, এই মুরগির মাংসের সাথে আজকে কিন্তু একটু পোলাও করব। মেয়েটা যেহেতু অসুস্থ তাই ওর পছন্দের মতোই রান্না করতেছি, আর পাশাপাশি তো সবজিটা থাকবেই। তো যাই হোক, সবজির কথা বাদই দিলাম। আগে গোস্তটা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে বলি। গোস্তটা রান্না করার জন্য ফার্স্টে আমি চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। দেন হচ্ছে আমি একসাথে আদা, রসুন, গরম মশলা সব কিছু পাটায় পিষে নিয়েছি, তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। দেন আমি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়েছি। যদিও পরিমাণটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আমরা যারা রান্না করি তারা কিন্তু পরিমাণটা আমাদের নিজেদের হাত আন্দাজে দিয়ে থাকি। গোস্তটা কিছুটা কষানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অফ ক্যামেরায় মুরগির মাংসটা সম্পূর্ণ রান্না করে নেওয়ার পরে আমি চলে এসেছি সেই পছন্দের সবজিটা রান্না করতে। এটা হচ্ছে পেঁপে আর মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে কিন্তু পুঁই শাক, লাউ অনেকেই অনেক কিছু খেয়েছেন, বাট পেঁপে দিয়ে খেয়েছেন কিনা আমার জানা নেই। যদি না খেয়ে থাকেন তাহলে প্লিজ আজকের রেসিপিটা দেখে একদিন ট্রাই করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণে মসুরের ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা পেঁপের অর্ধেকটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন পেস্ট, যেটা আমি একসাথে পাটায় পিষে নিয়েছিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া। দেন আমি হচ্ছে হলুদ গুঁড়া, লবণ অ্যাড করে দিব, আর তার সাথে দিয়ে দেব দারচিনি আর হচ্ছে এলাচ। আসলে মশলাটা সম্পূর্ণ আমাদের কাছে, আমরা যে যেমন পরিমাণ মতো খেতে পছন্দ করি তেমনই দিবেন। আর কাঁচামরিচটা আমি এখানে খুবই হালকা দিয়েছি, মানে হালকা বলতে কি 3 থেকে 4টা কাঁচামরিচ। আর শুকনো মরিচ তো একদমই দিব না, কারণ বর্তমানে আমি শুকনো মরিচ সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতেছি, কারণ যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা খুব ভালো করেই জানে। আজকের এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ হাতে মাখিয়ে করব। যদিও আপনারা চাইলে কিন্তু এটা কষিয়ে রান্না করতে পারেন, তবে কষানোর ক্ষেত্রে পেঁপেটা আগে দিবেন না, শুধুমাত্র ডালটাই আগে দিবেন। দিয়ে ডালটা কষানোর পরে যখন ঝোলের পানি দিয়ে দিবেন, আর ঝোলের পানিটা বলক আসলে দেন হচ্ছে আপনারা পেঁপেটা দিয়ে দিবেন। কারণটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পেঁপে কিন্তু কষিয়ে নিলে ওর উপরে একটা মানে মোটা পরত পড়ে যায়, চামড়ার মতো হয়ে যায়। ওইটা কিন্তু ভালো লাগে না খেতে, কিন্তু ডিরেক্টলি যদি ঝোলের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে পেঁপেটা অনেক সুন্দর মতো গলে যায় আর খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটাও খুবই কম। আসলে আমি একটু সাশ্রয় করতেছি আমার সংসারের জন্য, সাশ্রয় না মানে সংসারের সাশ্রয় প্লাস শরীরের সুস্থতা। তো সব কিছু মিলে সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন আমি ভালো মতো মশলার সাথে জিনিসগুলো মাখিয়ে নিচ্ছি। আবার মনে করবেন না এটা আমি কষিয়ে নিচ্ছি, একদমই না, জাস্ট মাখিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। পেঁপে সেদ্ধ হতে কিন্তু ডালের থেকে একটু বেশি সময় লাগে, যার জন্য সেই হিসাব করে কিন্তু আমাদেরকে পানিটা দিতে হবে। তো এই যে আমার কিন্তু ঝোলের পানি অ্যাড করা হয়ে গেছে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁপে আর হচ্ছে ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই মুহূর্তে আমার ভিডিওটা যে সকল আপু ভাইরা কন্টিনিউ করছেন তারা যদি ভিডিও শুরুতে একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজকে আমার এই ছোট্ট চ্যানেলটাতে যারা যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দেবেন। তো এই যে পেঁপে আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন সেটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি, কারণ ডালটা আস্তে আস্তে থাকলে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু ডালটা যদি একটু ম্যাশ করে দেওয়া হয় তাহলে পেঁপের সাথে একদম জমে ক্ষীর হয়ে যায়। এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় কিছু ডিম ভেজে নিয়েছি, সেদ্ধ করা ডিম ছিল, সেই ডিমগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি ডিমগুলা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে ভাজা ডিমটাও দিতে পারেন। আমার কাছে ভাজা ডিম সবসময় ভালো লাগে, কিন্তু আমি গতকালকে কিছু ডিম সেদ্ধ করে রাখছিলাম, বাধ্য হয়ে আমাকে সেই ডিমটাই দিতে হলো। কিন্তু আমার যদি ডিমগুলো সেদ্ধ না থাকতো তাহলে কিন্তু আমি ভাজি ডিমটা দিয়েই করতাম। এইসব খাবারগুলো ভাজি ডিম দিয়ে বেশি মজা। ডিমটাকে ভালো মতো ঝোলের ভিতরে আমি বসিয়ে দিয়েছি। এখন একটুখানি লবণটা চেক করে নিব, যেহেতু দুইটাই পেঁপে কিন্তু মিষ্টি আর তার উপরে হচ্ছে ডালটাও, এই দুটা যদি কম্বিনেশনে মানে লবণটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে একদমই
কখনোই ভালো লাগবে না। তো যার কারণে আগে অবশ্যই হচ্ছে লবণটা চেক করে নিতে হবে, আর লবণটা পারফেক্ট হতেই হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য এটা রান্না করে নিব। আমার ঘরটাতে আজ আমড়ার মেলা বসেছে, এত পরিমাণে আমরা আমি নিজেই বুঝে পারছি না যে কি করব আমড়াগুলা। পাশের বাড়ির কাকিকে বলছিলাম 1 কেজি আমড়া দিয়ে যেতে, সকালে কাকি আমাকে 3 কেজি আমড়া দিয়ে গেছে। তারপরে 1 ঘন্টা কাটতে না কাটতেই আরেকটা বাড়ির ভাবি, মানে যার আমড়া গাছটা আমাদের উঠানের উপরে এসে পড়ছিল, তো ভাবি অনেক দিন করে বলতেছিল যে আমড়াগুলো পেরে নিতে, কিন্তু আসলে পরের গাছে ওইভাবে পারা যায় না। তো পরবর্তীতে দেখলাম ভাবিরা নিজেরাই পেরে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর এই যে এতগুলো আমড়া, যদিও আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু তারপর এতগুলো আমড়া খাওয়া খুবই কঠিন ব্যাপার, যার কারণে আমি একটু মানে আলাদা আলাদা পাত্রে করে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়, সবগুলার পারফেক্ট মতো মানে খেতে পারি। প্রতিদিনের বিয়ের মতো বিকালে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে দুপুরে যে থালা বাসনগুলো থাকে সেইগুলো গুছিয়ে রাখা। তো আজও তার ব্যতিক্রম কিছু না, থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে ঝুড়িটা খালি থাকলে হয় কি, ঝুড়ির ভিতরে পানি জমা থাকে না। আর আমার এই থালা বাসনের ঝুড়িটা অনেক বছরই হয়ে গেছে, তো আজকে ভিডিও এডিটিং করার সময় দেখছি কালারটা না অনেক বেশি নষ্ট হয়ে গেছে, এটা আর রাখা যাবে না। তো যাক, আগামীকালে ইনশাল্লাহ নতুন একটা ঝুড়ি আনাবো। আজকের দিনটা আর কি করে এটা দিয়েই চালিয়ে দেই। সত্যি কথা বলতে কি, পুরাতন জিনিসের প্রতি মায়াটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়, সেটা বাদ দিতে গেলেও অনেক খারাপ লাগে। পুরাতন জিনিস যতই ব্যবহার করা হয় না কেন ততই এর কদরটা বেড়ে যায়। ঝুড়িটা খালি করার পরে চলে এসেছি চা বানাতে। সন্ধ্যা না, প্রায় বলতে গেলে 7:30 বাজে। আসলে মাগরিবের আজানের পরপরই খালার যখন নামাজ হয়ে যায় তখন আমি চাটা বানিয়ে দেই খালাকে। আর ইদানিং আমি আর সন্ধ্যাবেলায় চা খাচ্ছি না, কারণ চা খাইলে রাতে ঘুম হচ্ছে না। আর আমি যেহেতু এখন রাতের খাবারটা 8টার ভিতরে খেয়ে ফেলি, যার কারণে চা খাইলে দেখা যায় যে 8টার ভিতরে ক্ষুধা লাগে না, খাবারটা খাওয়া যায় না। আর আজ এত দেরি হওয়ার কারণ হচ্ছে, আমি ভাবছি খালা মনে হয় নামাজ পড়ছে, দোয়া দরুদ পড়ছে, তার দেরি হচ্ছে এজন্য সে এখনও ওঠেনি। কিন্তু সে দেখি পরবর্তীতে এই রুমে এসে দেখি নামাজ পড়ে সোফার উপরে বসে থেকে ঘুমাচ্ছে। কি আর করার, পরে আমি গিয়ে চা বানালাম। নামাজটা 6:30-6:40 ভিতরে শেষ হয়ে গেছিলো, কিন্তু সে যে ঘুমায় পড়ছে সে নিজেও বুঝতে পারেনি। আসলে বয়স হয়ে গেছে তো ক্লান্তিটা শরীরে সবসময় থাকে। আর তারপরেও যতই শরীর সুস্থ থাকুক না কেন, ভিতরে ভিতরে তার অবশ্যই কোনো না কোনো অসুস্থতা থাকেই, কারণ তার শরীরের ভিতরে এক ফোঁটা বলতে গেলে মাংস নাই, শুধু হাড্ডি ছাড়া। তো চাটা বানানো হয়ে গেছে, রুহিমণি আর খালার জন্য বেয়ে নিচ্ছে। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রুহিমণি এখন কিছুটা সুস্থ আছে। তো সবাই আমার রুহিমণির জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।